আর কয়েক ঘন্টার অপেক্ষা, কারণ আজ দুপুর ৩টের সময় জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে প্রেস কনফারেন্স করে 2024 অর্থাৎ এ বছরে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হতে চলেছে। আর এই যখন পরিস্থিতি, তখন যেটা দেখা যাচ্ছে যে প্রথমে সিএএ এবং তারপর ইলেকটোরাল বন্ড, তা নিয়ে একেবারে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি গোটা দেশে। অনুদানের তালিকায় যদি আমরা তাকাই তাহলে দেখব যে সব থেকে উপরে রয়েছে বিজেপি, আর তারপরেই রয়েছে তৃণমূল, তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আরও একটা বিষয়, সেটা হচ্ছে এসবিআই এর ভূমিকা, তাও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নে এসে দাঁড়িয়েছে। আলোচনা যেমন এই বিষয় নিয়ে করব, অন্যদিকে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ তো হয়েই যাবে আজকে। তার আগে আমরা দেখছি গত কয়েক বছরে যে একটা ট্রেন্ড শুরু হয়েছে, তা হচ্ছে ভোটের আগেই দলবদল। সেই দলবদলের পালা এখনো চলছে। আলোচনা করতে এই মুহূর্তে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন রাহুল চক্রবর্তী, রয়েছেন বিমল শঙ্কর নন্দ, গৌতম রায় এবং চন্দন ঘোষ চৌধুরী। শুরুতেই আপনাদের দেখাবো, যেমনটা বৃষ্টি বলছিল, কোন সংস্থা কত কোটি টাকা নির্বাচনী বন্ড কিনেছে, কোন দল কত টাকার অনুদান পেয়েছে। নির্বাচন কমিশনের তথ্য প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে হইচই পড়ে গেছে। নরেন্দ্র মোদীর ইলেকটোরাল বন্ডের যে ধারণা, সেটা বিশ্বের সবচেয়ে বড় তোলাবাজি চক্র। কটাক্ষ করলেন রাহুল গান্ধী, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। ये पूरा का पूरा जो हिंदुस्तान का इंस्टीट्यूशनल फ्रेमवर्क है, बीजेपी ने कैप्चर कर रखा है। इससे बड़ी एंटी नेशनल एक्टिविटी हो ही नहीं सकती। सीबीआई, ईडी, इनकम टैक्स डिपार्टमेंट का प्रयोग किया जा रहा है, कंपनीज को एक्सटॉर्ट किया जा रहा है, शेल कंपनीज उसमें भरी हुई हैं, और ये पूरा का पूरा जो ढांचा है प्रधानमंत्री ने क्रिएट किया है। इनका ब्रेन चाइल्ड है। নির্বাচনী বন্ডের মাধ্যমে দেশের বড় বড় কর্পোরেট কোম্পানিগুলি কোন দলকে কত টাকা অনুদান দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এই তথ্য সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। তার কারণ, নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বলছে, মোদী সরকারের চালু করা এই প্রকল্পের জেরে বিজেপির ভান্ডার ফুলে ফেপে উঠেছে। বন্ড থেকে তারা একাই পেয়েছে 6060 কোটি টাকা। 50 বছরেরও বেশি সময় ধরে কেন্দ্রে সরকার চালিয়েছে যে কংগ্রেস, বন্ড থেকে টাকা পাওয়ার নিরিখে তারা বিজেপির ধারে কাছেও নেই। এমনকি কংগ্রেসকে পেছনে ফেলে দিয়েছে তৃণমূলও। তৃণমূল পেয়েছে প্রায় 1609 কোটি টাকা। কংগ্রেস নির্বাচনী বন্ড থেকে পেয়েছে 1421 কোটি টাকা, যার জেরে নানা মহলে প্রশ্ন উঠছে, কর্পোরেটরা কেন কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি বা পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা তৃণমূলের প্রতি এত সদয় হলো, কিসের বিনিময়ে? এই প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও তথ্য বলছে, এমন কিছু সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দিয়েছে যাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করছিল ইডি, সিবিআই কিংবা ইনকাম ট্যাক্সের মতো বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি। আবার এও দেখা গিয়েছে, এমন কিছু কিছু সংস্থা মোটা অঙ্কের চাঁদা দিয়েছে যারা বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী নির্বাচনী বন্ডের মাধ্যমে দেওয়া অনুদানের নিরিখে সবার ওপরে রয়েছে বিতর্কিত লটারি ব্যবসায়ী মার্টিন স্যান্টিয়াগো সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস। তারা কিনেছে মোট 1368 কোটি টাকার নির্বাচনী বন্ড। এই স্যান্টিয়াগোর মূল ব্যবসা লটারি, তিনি লটারি কিং নামেও পরিচিত। এই তালিকায় 2 নম্বরে আছে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, 410 কোটি টাকার বন্ড কিনে তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রের কুইক সাপ্লাই চেইন প্রাইভেট লিমিটেড। ইঙ্গিতপূর্ণ বিষয় হলো, বিশাল পরিমাণ টাকা অনুদান দেওয়া কয়েকটি সংস্থার বিরুদ্ধে গত কয়েক বছরে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করেছে। আবার অনুদান দেওয়ায় প্রথম সারিতে থাকা একাধিক সংস্থা বেশ কয়েকটা বড় বড় সরকারি বরাত পেয়েছে। কংগ্রেসের প্রশ্ন, 2023 সালে এপ্রিল মাসে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রা সংস্থা 140 কোটি টাকা অনুদান দিয়েছে, আর এর ঠিক 1 মাস বাদে তারা 14,400 কোটি টাকা ঠানে বরিভ্যালি টানেল প্রকল্পের বরাত পাচ্ছে। এর মধ্যে কি দেওয়া নেওয়া নেই? 2021 সালের 3রা মার্চ বেদান্ত গ্রুপ রাধিকাপুর ওয়েস্ট প্রাইভেট কয়লা খনির বরাত পাচ্ছে, আর তারপরই 2021 সালের এপ্রিল মাসে 25 কোটি টাকা অনুদান দিচ্ছে। এর মধ্যেও কোনো দেওয়া নেওয়া নেই। কুইক সাপ্লাই চেন সংস্থার পুরো শেয়ার ক্যাপিটালের পরিমাণ যেখানে মাত্র 130 কোটি টাকা, সেখানে দেখা যাচ্ছে তারা 410 কোটি টাকা অনুদান দিচ্ছে। এটা কি করে সম্ভব? এই কোম্পানি নেপথ্যে কে আছে? তারা কেন এত টাকা অনুদান দিচ্ছে? প্রশ্ন কংগ্রেসের। कुछ साल पहले नरेंद्र मोदी जी ने ये हिंदुस्तान का जो पॉलिटिकल फाइनेंस का सिस्टम है उसको साफ करने की बात की थी। इलेक्टोरल बॉन्ड्स का जो कॉन्सेप्ट है वो नरेंद्र मोदी जी ने डेवलप किया और उसको इम्प्लीमेंट किया, और कुछ ही दिन पहले इलेक्टोरल बॉन्ड की सच्चाई देश को दिखी है। जो नरेंद्र मोदी जी ने इलेक्टोरल बॉन्ड का कॉन्सेप्ट रखा है वो दुनिया का सबसे बड़ा एक्सटॉर्शन रैकेट है। सुप्रीम कोर्टও দিল্লিতে, এসবিআই হেড অফিসও দিল্লিতে।
ওটা দিল্লি থেকেই পেয়ে যাবেন, এ নিয়ে আমার কিছু বলার নেই। মোট দুটি তালিকা প্রকাশ করেছে কমিশন। একটিতে কোন সংস্থা কবে কত টাকার বন্ড কিনেছে তার হিসেব রয়েছে, অন্যটিতে রাজনৈতিক দলগুলি কখন কত টাকার বন্ড ভাঙিয়েছে সেই হিসেব রয়েছে। কিন্তু কোন সংস্থা থেকে কোন দলে চাঁদা গিয়েছে তার তথ্য এখনো পাওয়া যায়নি। এ নিয়ে শুক্রবার ফের সুপ্রিম কোর্টের কাছে ধমক খেয়েছে এসবিআই কর্তৃপক্ষ। এবিপি আনন্দ। আলোচনা শুরু করব বিমল শঙ্কর বাবুকে দিয়ে। বিমল শঙ্কর বাবু, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলিকে যে অনুদান দেওয়া হয় তার মধ্যে স্বচ্ছতার প্রয়োজন। এই কারণেই তো 2017-18 সালে এই প্রকল্পটা আনা হয়েছিল। বিজেপির সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার এই প্রকল্প এনেছিলেন এবং মেন ছিল যে এই কালো টাকা সাদা করার যে বিষয়টা সবসময় সামনে আসতো সেটা যেন না হয়, অর্থাৎ স্বচ্ছতা। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে বিমল শঙ্কর বাবু, সেটা হচ্ছে যে তথ্য আজ পর্যন্ত সামনে এলো তাতে অস্বচ্ছতায় ভরা। কি বলছেন আপনি? অস্বচ্ছতা দেখলেন প্রত্যেক আমি পয়েন্ট ওয়াইজ বলতে পারি, আগে আপনি বলুন। বলে যান, আমি বলছি তাহলে। প্রত্যেক সংস্থা কত টাকা করে দিয়েছে সে তো স্পষ্ট হয়ে গেছে। কোন দলকে কত টাকা দিয়েছে ওটা যদি সুপ্রিম কোর্ট বলে সেটাও প্রকাশ্য হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এটা বোঝা যেত ভারতীয় জনতা পার্টি একা টাকাগুলো পেয়েছে আর কেউ কোনো টাকা পায়নি, তাহলে নিশ্চয়ই ধরে নিতাম আমরা কিছু দুর্নীতি করেছি। যেখানে আঞ্চলিক দল মানে ভারতীয় জনতা পার্টির 150th বা 120th হবে না, সেই তৃণমূল কংগ্রেস 1600 কোটির বেশি টাকা পায়, তাহলে ধরে নিতে হবে যে প্রত্যেক রাজনৈতিক দল বেনিফিশিয়ারি। কংগ্রেস 1400 কোটির বেশি টাকা পেয়েছে, কংগ্রেসও বেনিফিশিয়ারি। এমনকি কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস, সেও এক গাদা টাকা পেয়েছে, সেও বেনিফিশিয়ারি। অর্থাৎ ইলেকট্রাল বন্ডে কোম্পানিগুলো বিভিন্ন রাজনৈতিক দলকেই টাকা দিয়েছে। শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টি যেহেতু গোটা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় রয়েছে, বিশ্বের সবচেয়ে বৃহৎ দল, সেখানে কোম্পানি, আমি শেষ করি, কোম্পানিগুলো যদি তাদের দেয় তো কি করা যাবে? তারা ভারতীয় জনতা পার্টিকেই ধরে নিচ্ছে যে আগামী দিনে তারা ক্ষমতায় থাকবে। ফলে যারা আর বামেরা পায়নি, বামেদেরকে অস্তিত্ব নেই, তাদের দেয়নি, কি করা যাবে? নির্বাচনে গোল্লা, টাকাও গোল্লা, আমি সব মেনে নিলাম আপনার কথা। কিন্তু বিমল শঙ্কর বাবু, আপনি যেটা শুরুতেই আমাকে বললেন যে কোথায় অস্বচ্ছতা, আমি বলি 30টি কোম্পানি যারা অনুদান দিয়েছে, মানে 30টি কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে যে 14টি কোম্পানি, সেই 14টি কোম্পানিতে ইদার সেই ব্যক্তি মানে কোম্পানির মালিক বা তাদের অফিসে ইডি, সিবিআই, আইটি রেড হয়েছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে গত 15ই ফেব্রুয়ারি রায়দানের সময় দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি যেটা বলেছিলেন যে এই প্রকল্প অসাংবিধানিক, তাই এটি বাতিল করা উচিত। একই সঙ্গে আমরাও দেখালাম পরপর কোম্পানিগুলোর কথা। আরেকবার আপনাকে বলে দিই, যেমন 2023 সালের এপ্রিল মাসে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রা সংস্থা 140 কোটি টাকা অনুদান দিচ্ছে, আর এর ঠিক 1 মাস বাদে তারা 14,400 কোটি টাকার থানে বোরিভেলি টানেল প্রকল্পের বরাত পাচ্ছে। আপনি যদি চান আমি বাকি কোম্পানিগুলোর নামও বলতে পারি যে কারা কারা বরাত পাচ্ছে। স্বাভাবিকভাবে যে মন্তব্য প্রধান বিচারপতি করছেন যে আ ফেভার ফর আ ফেভার, না না, তারা প্রত্যেকে বিজেপিকে অনুদান দিয়েছে, লেখা আছে, আপনি বার করে দিন ওটা। এই কোম্পানিগুলো সব রাজনৈতিক দলকে টাকা দেয়। তার মানে কি আপনি বলে দিচ্ছেন যে কংগ্রেস বা সিপি বা তৃণমূলকে যারা টাকা দিয়েছে সেই টাকাগুলো গঙ্গা জলে চুবিয়ে তারপর দিয়েছে? এগুলো কোনো কথা বলিনি। ডোন্ট টার্গেট বিজেপি, যা হয়েছে সব রাজনৈতিক দল সুবিধা পেয়েছে। 6000 কোটি টাকা বেশি অনুদান পেয়েছে এই প্রশ্ন বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আবার আসবে। বিজেপি তারাই গতবারে এই প্রধানমন্ত্রী ইলেকট্রাল বন্ড প্রকল্প। আমি রাহুল বাবুর কাছে চলে আসি। রাহুল বাবু, এটাও কিন্তু একটা দেখার বিষয় যে তৃণমূল কংগ্রেস, তারা কংগ্রেসের মতো যারা 50 বছর ধরে দেশ শাসন করেছে সেই কংগ্রেসের মতো একটা জাতীয় দলকেও পেছনে ফেলে দিয়েছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। বৃষ্টি, দেখো, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিগত বহু বছর ধরে বলে আসছে যে এত নির্বাচনী খরচা সেটা সম্ভব না কোনো দলের পক্ষে টানা, ঠিকই তো, তার জন্য রাষ্ট্রকে স্পন্সর করতে হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করে আসছেন। কোন দল কত নিয়েছে অন্য কথা, কিন্তু তার আগে এটা বুঝতে হবে, তুমি যে সমীক্ষাটা দিলে বৃষ্টি, তাতে বিমলদা যতই আর্গুমেন্ট করুক, তৃণমূল কংগ্রেসের হাতে কিন্তু সেরকম ইডি কিছু নেই। তৃণমূল কংগ্রেসের হাতে এমন কিছু নেই যেটা দিয়ে এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বা যারা কর্পোরেট কোম্পানি তাদের দিয়ে জোর করে টাকা দেয়। আমি এটি শেষ করি।
বন্ধু মাঝখানে একটা কথা বলে দিই, তো সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যদি কেউ অ্যাকাউন্টস চায়, একদম স্বচ্ছ অ্যাকাউন্টস যদি কেউ বলতে চায় পেশ করা হবে, সে নিয়ে আমি বলতেই পারি। কিন্তু আজকে দাঁড়িয়ে গৌতম দাও দেখি খুব সুন্দরভাবে না 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 বলে যাচ্ছে। আমি কংগ্রেসের কথা পরে আসছি। ভারতীয় জনতা পার্টির যে অ্যামাউন্টটা তুমি বলছো সেটা আকাশ ছোঁয়া অ্যামাউন্ট, এবং আজকে যে ভারতীয় জনতা পার্টি বলে পার্টি উইথ ডিফারেন্স, যেমন এটা সত্যি তেমন এটাও সত্যি। আজকে যখন ওই কি বলে যারা সুইস ব্যাংক থেকে টাকা নিয়ে সেখানে লোকের কাছে পকেটে 15 লক্ষ টাকা ভরে হয়েছিল, তারা এখন নিজেরা হিসেব দিতে পারছে না। এই নাও আমি সেকেন্ড কথা বলি, গৌতম দার দল আচার্য জগদীশচন্দ্র বসুর চারপাশে দেখবে সর্বহারার দল, মানে একদম কি বলে গরিবের দল, তাদের যতগুলো পরপর 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 অট্টালিকা আছে। আমি বুঝলাম, কিন্তু আমার অবাক লাগছে যে যখন বিজেপিকে আমি প্রশ্ন করলাম, বিজেপি অন্য দলের কথা বলছে, যখন আমি তৃণমূলের লোককে প্রশ্ন করছি তখন তারা কিন্তু বিজেপির কথা বলছে, এমনকি সিপিএম এর কথা বলছে, যারা কিন্তু এই তালিকার মধ্যে নেই। মানে এটা খুব আশ্চর্যের যে ঠিক আছে তাদের কি সোর্স সেটা না নিশ্চয়ই আমরা পরে জানবো, কিন্তু খুব আশ্চর্যের যে নিজেদের দলের কথা কেউ বলছে না একেবারে। এবং ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যেভাবে আয় করেছে তৃণমূল, এবং দ্বিতীয় স্থানে একেবারে উঠে এসেছে টাকা পাওয়ার নিরিখে, সেখানে অনেক প্রশ্নই উঠছে। যেমন 2019-এর এপ্রিল থেকে 2024-এর জানুয়ারি পর্যন্ত তৃণমূল পেয়েছে 1609 কোটি টাকা। একটা আঞ্চলিক দল তৃণমূলকে কর্পোরেটদের এই বিশাল পরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার নেপথ্যে কি কারণ আছে? এই বিপুল অর্থ দেওয়ার বিনিময়ে কর্পোরেটরা কি পেয়েছে তৃণমূল সরকারের থেকে, এই প্রশ্ন কিন্তু উঠছে। স্বাভাবিকভাবেই যেখানে রাহুল বাবুকে আমি প্রশ্ন করলাম, রাহুল বাবু এই প্রশ্নের উত্তর কিন্তু দিলেন না। আমি একটু চলে আসছি চন্দন বাবুর কাছে। চন্দন বাবু, দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক, 200 বছরের পুরনো এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই, তার ভূমিকা নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি একটু বলি যে তারা যেভাবে এই 5 সদস্যের যে কনস্টিটিউশনাল বেঞ্চ সুপ্রিম কোর্টের, যার একেবারে নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি, সেই কনস্টিটিউশনাল বেঞ্চকে একের পর এক অজুহাত, একের পর এক আলিবাই দিয়ে যাচ্ছে এই এসবিআই। কেন? যদি কোনো অস্বচ্ছতাই না থাকে, একেবারে স্বচ্ছ হয় গোটা বিষয়টা, কি প্রয়োজন? হিসেব একদম সামনে, তো সময় তারা দিতে পারতো। বৃষ্টি, তুমি এতক্ষণ যে আলোচনা করছিলে একটি দল কেন্দ্রিক বা দলে কাকে কত ফান্ড করেছে ডিফেন্ড করবার একটা জায়গা ছিল, কিন্তু গভর্নমেন্টাল মেকানিজম যেখানে প্রশ্নের মুখে এবং বারবার তিরস্কৃত হচ্ছেন সুপ্রিম কোর্টের দ্বারা, তারা কোন যুক্তিতে কিভাবে এবং কার ইনফ্লুয়েন্সে কাজ করছে এটা তো স্বচ্ছ হয়ে গেছে। দেখো, ইলেকটোরাল বন্ডের আগেও আমাদের সিস্টেম অফ সাবস্ক্রিপশনস ছিল এবং সেটা প্রকাশ্যে দেখাতে হতো এবং সেটা ট্যাক্সেবল ছিল, এটা সকলেই জানে। কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে ইলেকটোরাল বন্ড এবং ওই পিএম কেয়ার ফান্ড, এই দুটো একটা টিবিএস, একটা অদ্ভুত চরিত্রের ফান্ডিং সিস্টেম চালু হলো যেটা ইলেকটোরাল বন্ড কোয়েশ্চেনের মুখে, এবং সেখানে দেখানো গেছে যে এখানে যারা ইনভেস্ট করবে তাদের নাম গোপন রাখা হবে কেন, এই প্রশ্নটা প্রথম থেকেই আছে। এবং সেক্ষেত্রে কে বেনিফিশিয়ারি সেটা বুঝতে হবে, কে কত টাকা পেয়েছে সেটার থেকে বড় প্রশ্ন কে বেনিফিশিয়ারি। তুমি একটা জিনিস ভেবে দেখো, তৃণমূল হচ্ছে সেকেন্ড, ইন্টারেস্টিং, তৃণমূল হচ্ছে সেকেন্ড বিগেস্ট, কিন্তু হাইয়েস্টের সাথে তৃণমূলেরও প্রায় 5000 কোটি টাকা ডিফারেন্স। এই জায়গাটাকে যদি দেখে তাহলে বুঝতে হবে যে এর পিছনে উদ্দেশ্যটা কি এবং এখানে ব্যাংকের ভূমিকাটা কতটা আশ্চর্যজনক। তার কারণ বারবার তারা ডিফার করবার চেষ্টা করেছে। প্রথম বলেছে 30শে জুন মানে ইলেকশন হয়ে যাবে, নতুন গভর্নমেন্ট আসবে, তারপরে প্রতিটা মুহূর্তে চাপের মুখে তারা বাধ্য হয়েছে। এখন দেখো, যদি ইডি, সিবিআই এরা যে একেবারে স্টুজের কাজ করছে এখানে কোনো সন্দেহ নেই, এটাতেই প্রমাণ হয়েছে, কিন্তু এসবিআই এর ক্ষেত্রে এই প্রসঙ্গটা ছিল না। আজকে মানুষ প্রশ্ন করা শুরু করেছে যে এসবিআইও কি ওই সিবিআই ইডির মতো স্টুজের কাজ করছে? সম্পূর্ণভাবে একটা অনৈতিক, এবং সেই অনৈতিকের বেনিফিশিয়ারি পরিমাণটা কত সেটা তো বুঝতে হবে। সেই বেনিফিশিয়ারি একদিকে যেমন বিজেপি, আর একদিকে রাজ্য সরকারে সত্যি অবাক করে দেওয়ার ব্যাপার, ভারতবর্ষে অনেক রিজিনাল পার্টি আছে, একটা রিজিনাল পার্টি 1600 কোটি টাকার উপরে, বুঝতে হবে কোথায় নেক্সাস। আমরা চাই এখানে গোপন কেন রাখা হবে, যেরকম রাহুল বাবু বললেন যে হ্যাঁ একটা ইলেকশনে প্রচুর খরচ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে রাষ্ট্রীয় ফান্ডিং এর কথা বলেছেন সে কথা তিনি বললেন, যদিও সিপিএম এর
প্রসঙ্গ তুলে রাহুল বাবু যে প্রশ্ন করছে সিপিএম তাহলে ফান্ড কোথা থেকে পায়, মানে ইলেকটোরাল বন্ড যদি না হয় তাহলে কোথা থেকে। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাইছি যে তাহলে সিপিএম ভোটে লড়ে কি করে, কারণ প্রচুর টাকার দরকার, এদিকে ইলেকটোরাল বন্ড থেকে তারা কোনোভাবেই বেনিফিশিয়ারি হচ্ছে না, তাহলে কি করে সিপিএম ভোটে লড়ে বলুন তো? শুনুন, বিষয়টা খুব পরিষ্কার, আগের থেকে আপনি যেটা বললেন সেটা খুব তার ক্ল্যারিফিকেশন হওয়া উচিত। দেশের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে গভর্নমেন্টের দায়িত্ব নিক এবং সেই অনুযায়ী অ্যাক্ট করুক, এটা আমরাও বলে এসেছি। এমন নয় যে মমতা ব্যানার্জি আলাদা কথা কিছু বলেছেন, প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে দুটো বিষয়, এটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার হওয়া উচিত মানুষের সামনে, যে ইলেকট্রাল বন্ডের নামে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে লেলিয়ে দিয়ে যেভাবে বিভিন্ন ধরনের কোম্পানিগুলোর থেকে ইলেকট্রাল বন্ডের নামে বিজেপির ফান্ডে টাকা গেছে, তৃণমূলের ফান্ডে টাকা গেছে বা বিভিন্ন রাজনৈতিক দলের ফান্ডে টাকা গেছে, এটা অনৈতিক এবং এটার কোনো আলাদা করে যুক্তি দিয়ে এটাকে বুঝিয়ে লাভ নেই। মানুষের কাছে এটা পরিষ্কার, এটা চুরির টাকা, অন্যায়ের টাকা, দুর্নীতির টাকা, এটা একটা পরিষ্কার। এর সঙ্গে বামপন্থীদের ইলেকট্রাল বন্ডের সঙ্গে কোনো যুক্ত তারা নেই, তাদেরকে যুক্ত করা যাচ্ছে না। তারা যেহেতু যুক্ত নেই এবং যেহেতু তাদেরকে যুক্ত করা যাচ্ছে না, যেহেতু তাদের হাতে তাহলে এত টাকা নেই, সেহেতুই কি তাদের রেজাল্ট এত খারাপ হচ্ছে বারবার? আপনারা বলছেন, এই প্রশ্ন উঠছে, আপনারা বলছেন, এবং এখানে দুটো দলের প্রতিনিধি বললেন যে সিপিএম তাহলে কিভাবে ইলেকশনে লড়ে, আপনিও বললেন, এবং এতগুলো বাড়ি। প্রথম কথা, আমি সিপিএম করি না, আমি সিপিআই করি। সিপিআই একটাই বাড়ি। আমরা নির্বাচনে, তবু আমি বামপন্থীদের পুরো বাম বলয়ের কথা বলতে পারি, যে বামপন্থীরা তারা তাদের যে লড়াই আন্দোলন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, তাদের ফান্ডের ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের, ভাই তুমি কথার মধ্যে কথা বললে আমি তো আটকে দেবো। বিষয় হচ্ছে যে তারা স্বাভাবিকভাবেই তাদের এই বাড়ি, তাদের এই বাড়ি এবং নির্বাচন। বিমল শঙ্কর বাবু কি বললেন যে আপনারা রেজাল্টেও গোল্লা, মানে ভোটেও গোল্লা, টাকাতেও গোল্লা, তার মানে টাকা নেই বলে আপনারা গোল্লা হয়ে যাচ্ছেন ভোটে। আমি বলছি যে কথাটা, সেটা হচ্ছে বামপন্থীরা ইলেকশন লড়ে এবং তাদের যে অফিস বলুন, তাদের যে ফান্ড বলুন, সেটা এই চুরি, অন্যায়, দুর্নীতির পয়সা নয় বলে কম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের একটা বৃহৎ পরিমাণ যারা পার্টি মেম্বার তারা লিভি দেয়, জানেন না তো আপনারা? যারা ইলেকটোরাল বন্ড থেকে বেনিফিশিয়ারি নয়, তাদের কোথা থেকে টাকা আসে তা নিয়ে এত প্রশ্ন উঠছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি বলুন, মানে অন্য দলের তথ্য আপনি দিচ্ছেন। নেটে আছে তো, লিংকটা দিয়ে দিচ্ছি। মানে 799 কোটি টাকা, কৌটনাচিয়া 799 কোটি টাকা আছে। Am I to believe this? আপনারা জানেন যে আজই লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। দুপুর 3টে ভোটের দিন ঘোষণা করবে কমিশন। আর এবার 7 থেকে 9 দফায় হতে পারে ভোট। শুধুমাত্র বাংলায় লোকসভা ভোটে 920 কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। ভোট শুরু হতে পারে 16 এপ্রিল, শেষ হতে পারে 17 বা 18 মে। গণনা হতে পারে মে মাসের 20 তারিখ। বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে 31 মে। নতুন সরকার শপথ নিতে পারে মে মাসের শেষ বা জুন মাসের প্রথম দিকে। অবশ্যই এদিকে আমাদের নজর তো থাকবেই, আজ দুপুর 3টের সময় ঘোষণা হয়ে যাবে এবং সবথেকে বড় কথা হচ্ছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। আর এই যে ইলেকটোরাল বন্ড নিয়ে যে একেবারে উত্তাপ বাড়ছে, তার কতটা প্রভাব ভোট বাক্সে পড়বে, তার জন্য তো অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে একেবারে ভোটের রেজাল্ট পর্যন্ত। কিন্তু আরও কয়েকটা প্রশ্ন ইলেকটোরাল বন্ড নিয়ে উঠছে। আমি একটু চন্দনবাবুর কাছে যাব। চন্দনবাবু, এডিআর অর্থাৎ যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে তাদের মধ্যে একটা পার্টি হচ্ছে এডিআর, তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে এবং যে বিষয় নিয়ে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট রীতিমতো কান মলে দিল এসবিআই এর, তা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। কেন এই নাম্বার, এই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটা এসবিআই সামনে আনছে না? এডিআর এর তরফ থেকে প্রশান্ত ভূষণ যে প্রশ্ন তুলছেন যে এমনভাবে এসবিআই তরফ থেকে ফ্যাক্টসগুলো দেওয়া হচ্ছে যার থেকে বোঝারই উপায় নেই যে কোন বন্ড
কে কিনলো, স্বচ্ছতাই যদি থাকবে তাহলে এখানে লুকোছাপার কি কারণ? দেখো, আমি তোমাকে একেবারে শুরুতেই বলেছিলাম যে আমরা যদি কোনো সাংগঠনিকভাবে কোনো দল তাকে কোনো ফ্যাক্টকে সাপ্রেস করে সেটা একটা অন্য প্রসঙ্গ, বিজেপি তো চাইবেই, তাকে তৃণমূল চাইবেই, কিন্তু মূলত আমরা ডিপেন্ড করবো তো এজেন্সিসগুলোতে যারা সরকারি মেকানিজম, এবং সুপ্রিম কোর্ট তো তাদেরই প্রশ্ন করছে, এবং একটিমাত্র ব্যাংক এই ইলেকট্রাল বন্ড বিক্রি করতে পারে, সেটা হচ্ছে এসবিআই। আর এসবিআই বারবার ডিফার করবার চেষ্টা করছেন, যখন দেখছেন যে না একেবারে তাদের ডিক্লেয়ার করতেই হবে, তখন তারা অর্ধ ডিক্লারেশনসগুলো দিচ্ছেন, এবং তারপরে আবার কোয়েশ্চেন হচ্ছে, আবার তাকে, অর্থাৎ প্রসেসটাকে স্লো করে দাও। এরকম একটি মানসিকতা নিয়ে যারা চলছেন, তারা যে স্টুজের কাজ করছেন, শুধুমাত্র পুতুলের কাজ করছেন বিজেপির হাতে, এখানে কোনো সন্দেহ নেই। এই যে বিলম্বিত করা, এখানেও আমি একটা জাস্ট পয়েন্ট বলতে চাই, প্রাক্তন ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি মিস্টার এস.সি. গার্গ, মানে যার সময়, যিনি একেবারে পুরো ভালো করে জানেন এই গোটা বিষয়টা, কারণ তিনি এই বিষয়টার মধ্যে ছিলেন যখন অরুণ জেটলি এই ইলেকটোরাল বন্ড প্রকল্প সামনে এনেছিলেন, তিনি কিন্তু স্পষ্টভাবে বলছেন যে যা সুপ্রিম কোর্ট চাইছে সেই তথ্য দিতে এসবিআই এর সময় লাগার কথাই না, একটা জাস্ট ক্লিক, কম্পিউটারে একটা ক্লিক করলে সেই তথ্য সামনে আসে। তাহলে কি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার সামনে এলে আরো বেশি করে বিজেপি চাপে পড়তে পারে? কোনো ভয় নেই, আপনারা হাজার চেষ্টা করলেও বিজেপির কিছু করতে পারবে না। চেষ্টা করে যান, বারবার চেষ্টা করে যান, কোনো অসুবিধা নেই। আমার কথাটা বলতে দিন, সেটা হচ্ছে যারা এই মানে বিভিন্ন কোম্পানিগুলো যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে ডোনেশন দেয়, আমি বলি নির্বাচনের ডোনেশন নেওয়াটা খুব স্বাভাবিক। আমরা বলি তার কারণ হচ্ছে এই চুরিটা সিপিএম শিখিয়ে গেছে, আর সিপিএম এর সহযোগী হিসেবে সিপিআই খুদকুড়ো পেয়েছে। আমার নির্বাচন খোলা বন্ধ করে আসল আলোচনা করতে দিন, আলোচনা করতে দিন, আলোচনা করতে দিন। আমরা চাই রাষ্ট্রের ফান্ডেড ইলেকশন হবে, এবং যখন ওয়ান নেশন ওয়ান ভোট চালু হবে করব আমরা। ওয়ান নেশন ওয়ান ভোট কেউ আটকাতে পারবে না, আমরা চালু করবো, ইলেকশন হবে। আমরা বলি যে কোম্পানিগুলো বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে দেয় টাকা, তারা চোরের কথাটা বলা মুশকিল। তো আপনাদের কেউ পাত্তা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, এত রাগ হয়েছে, ওই জন্য বললাম না, এই কেউ পাত্তাই দেয় না, সেই জন্য এত কথা। আমার কথা হচ্ছে রাজনৈতিক দল, প্রত্যেক কোম্পানি যারা রাজনৈতিক দলগুলোকে টাকা দেয়, কেউই চায় না যে তার তথ্য পেলাম না, এটাই হচ্ছে এন্ডিং লাইন। এবং যে প্রশ্ন যাচ্ছে তার থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। অবশ্যই এই নিয়ে আমাদের প্রশ্ন থাকবে, সাধারণ মানুষ কি মনে করছে অবশ্যই তা আমরা জানার চেষ্টা করব।